নমস্কার বন্ধুরা, আমি অঙ্কুশ। আপনারা শুনছেন আমার ইউটিউব চ্যানেল হান্টিং নাইটমেয়ার। আজ শুনছেন 2022 সালে মুক্তিপ্রাপ্ত মালয়েশিয়ান হরর হারুমালাম কিংবা ব্লাড ফ্লাওয়ার মুভির ভয়ঙ্কর কাহিনীটি। চলুন তাহলে এবার কাহিনীতে ফেরা যাক। কাহিনীর শুরুতে আমরা অল্প বয়সী 3টি ছেলে ও একটি মেয়েকে দেখতে পাই, যারা একই বিল্ডিংয়ের ভিন্ন ফ্ল্যাটে থাকত। তাদের নাম হলো ইকবাল, আলী, বব ও নুরুল। তারা সেদিন একসাথে বসে আড্ডা দিচ্ছিল বিল্ডিংয়ের ছাদে। ঠিক সেই সময় ইকবাল শুনতে পায় তার মা যেন সিঁড়ির কাছ থেকে তার নাম ধরে ডাকছে। এই সূত্রে বলে রাখি, ইকবাল আর তার মায়ের মধ্যে এক অলৌকিক শক্তি ছিল। তারা অন্তর্দৃষ্টি দিয়ে অদ্ভুত প্রাণী, আত্মা, জিন, এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত দেখতে পেত। যাই হোক, ইকবাল তার মায়ের কণ্ঠস্বরকে অনুসরণ করে পৌঁছে যায় বিল্ডিংয়ের এলিভেটরের সামনে, যেখানে তার মা একটা ব্যাগের ভেতর থেকে তার বাবার, ইকবালের ও নিজের মোট 3টে টর্চ বার করে, যার মধ্যে ইকবালের মায়ের টর্চটা জ্বলে উঠলে তা এগিয়ে দেয়। সেই মুহূর্তে ইকবাল মায়ের এক ভয়ঙ্কর রূপ দেখে আঁতকে ওঠে। পর মুহূর্তেই সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সে দেখে এলিভেটরের মধ্যে কেউ নেই, বরং এলিভেটরের বাইরে তার মা ও ছোট বোন দাঁড়িয়ে আছে। আর তার মা বলছে, আমি তোমাকে সব জায়গায় খুঁজছি। এরপরেই আমরা ইকবালের পুরো পরিবারকে দেখতে পাই, যেখানে তারা 4 জন ছিল। বাবার নাম নরম্যান, মায়ের নাম দিনা ও বোনের নাম ইলিয়া। ইকবালের বাবা ও মার জীবিকা ছিল এক্সারসাইজ করে জিন বা প্রেতাত্মাকে তাড়ানো। এই কাজে ইকবালও তার বাবা মাকে সাহায্য করত। তারা সেদিনও সেই কাজের উদ্দেশ্যেই এক ক্লায়েন্টের বাড়িতে যাচ্ছিল। যাওয়ার সময় ইকবাল তার বাবাকে বলে, কিছুই ঠিক মনে হচ্ছে না, আমার মনে হয় না আমাদের আজ যাওয়া উচিত। কিন্তু তার বাবা ইকবালের কথা শোনে না। এরপর তারা সন্ধ্যার সময় যখন জঙ্গলের পথ ধরে ক্লায়েন্টের বাড়ির দিকে যাচ্ছিল, তখন পথের মাঝে তাদের গাড়ি খারাপ হয়ে যায়। ব্যাপারটা দেখার জন্য নরম্যান ও দিনা গাড়ি থেকে নামলে দিনা বলে, তুমি কি আঁচ করতে পেরেছো যে আমরা ইতিমধ্যেই 2 বার এই পথ অতিক্রম করেছি? উত্তরে নরম্যান বলে, তোমার মতন বিশেষ ক্ষমতা আমার নেই, তাই আমাকে অ্যাপের উপরে নির্ভর করতে হয়। তুমি তোমার শক্তি প্রয়োগ করে সঠিক পথ খুঁজে বার করো। এমন সময় ইকবাল গাড়ি থেকে নামলে জঙ্গলের চারিপাশে ভয়ঙ্কর সব জিন ও প্রেতাত্মাদেরকে ঘুরে বেড়াতে দেখে। সেই সময় দিনা মানে ইকবালের মা একটা ব্যাগের মধ্যে থেকে 3টে টর্চ বার করে একটা টর্চ তার দিকে এগিয়ে দিলে সে বুঝতে পারে এই দৃশ্য সে পূর্বেই দেখেছিল তার চিন্তা শক্তিতে। তাই সে বিষয়টার গুরুত্ব আন্দাজ করে তার বাবাকে আবারও বলে, আমি চাই না মায়ের কিছু হোক, তাই অন্য কাউকে এই কাজের দায়িত্বভার দিয়ে দিন। কিন্তু নরম্যান ইকবালের কথায় কান না দিয়ে বলে, যত তাড়াতাড়ি আমরা কাজ শেষ করব তত তাড়াতাড়ি আমরা ফিরতে পারবো। এরপর তারা বাকি পথ পায়ে হেঁটে পাড়ি দেয়, যেখানে তারা জঙ্গলের মধ্যে অনেক বীভৎস সব প্রেতাত্মাকে তাদের চারিপাশে ঘুরে বেড়াতে দেখে। একসময় তারা ক্লায়েন্টের বাড়িতে পৌঁছে যায়। তখন ইকবালের মা তাকে বলে, তুমি এবং আমি যে অদ্ভুত জিনিসগুলোকে দেখতে পাচ্ছি তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তাই ভয় পেও না। ভেতরে প্রবেশ করলে তাদের দেখা হয় একটি মহিলার সঙ্গে, যে তাদেরকে জানায় 1 সপ্তাহ আগে তার বোন জুরা স্কুল ক্যাম্পিং ট্রিপের জন্য এক জঙ্গলে যায়, যেখান থেকে ফেরার পর জুরা জিনগ্রস্ত হয়ে পড়ে। সেই কথা শুনে নরম্যান ইলিয়াকে বাড়ির ভিতরে একটা জায়গায় বসতে বলে সকলে মিলে জুরার ঘরে যায়। ঘরে প্রবেশ করতেই দেখা যায় জুরা নামের মেয়েটিকে কোনো শয়তান জিন পজেস্ট করে রেখেছে। সে ভয়ঙ্কর দৃষ্টিতে চেয়ে আছে, আর অন্য একজন মেয়ে হাওয়ায় ভাসছে। জুরাকে দেখতেই দিনা বলে ওঠে, এটি আলহিন্নু জিন হতে পারে। এই কথা বলে দিনা অলৌকিক শক্তি প্রয়োগ করে হাওয়ায় ভাসমান মেয়েটিকে নিচে নামিয়ে দেয়। সেই দেখে জুরার শরীরে থাকা জিন খেপে গিয়ে ইকবালের গলা চেপে ধরে। তখন ইকবাল তার মাকে বলে, মা, এটা আলহিন্নু জিন নয়, আমাকে বলো কি করতে হবে। উত্তরে দিনা বলে, তুমি তোমার ক্ষমতা ব্যবহার করো। তখনই সেই শয়তান জিন তাদেরকে বোকা বানিয়ে জুরার মাথার পিছনের দিক থেকে বেরিয়ে এসে ইকবালের মুখের ভিতরে যাওয়ার চেষ্টা করে। সেই দৃশ্য দেখে দিনা ইকবালকে বাঁচাতে সেই জিনকে নিজের শরীরে ধারণ করে। শয়তান জিন দিনার শরীরে চলে আসলে নরম্যান সেই জিনকে দিনার মুখের ভিতর থেকে টেনে বার করে একটা কাঁচের বোতলে বন্ধ করে দেয়। তখন দিনা বলে, সে আমাকে ঠকিয়েছে, আসলে ওটা আলহিন্নু নয়, আলগিলান জিন। সে ইকবালকে হত্যা করতে চেয়েছিল। এরপর দিনা দোয়া পাঠ করতে করতে মারা যায়। এই ঘটনায় ইকবাল ও তার পুরো পরিবার অনেক ভেঙে পড়ে। পরদিন আমরা ইকবালের মায়ের শেষ কাজ দেখতে পাই। এরপর থেকে ইকবাল তার মায়ের মৃত্যুর জন্য তার বাবাকেই দোষী বলে মনে করতে থাকে,
কারণ নরম্যান যদি সেদিন ইকবালের কথা শুনতো তাহলে আজ তার মা প্রাণে বেঁচে থাকত। বর্তমানে ইকবাল তার বাবার সঙ্গে কম কথা বলতো, নিজেকে সকলের থেকে একলা করে রাখত, কখনো বা দূর থেকে তাদের বন্ধুদেরকে খেলতে দেখত। এরপর একদিন ইকবাল তার বাবাকে ডেকে বলে, আমি আর এই অদ্ভুত জিনিসগুলোকে দেখতে চাই না, কিংবা আমাদের কাজকে এগিয়ে নিয়ে যেতে চাই না। আমি যদি আমার নিজের মাকেই বাঁচাতে না পারলাম তাহলে আমার এই ক্ষমতা কি কাজের? তখন তার বাবা তাকে বুঝিয়ে বলে, এতে তোমার কোনো দোষ নেই, মনে রেখো জন্ম মৃত্যুর উপর আমাদের কোনো হাত নেই। এরপর ইকবাল যখন সিঁড়ির বাঁকে একলা বসে তার মায়ের ভিডিও দেখছিল তখন তার বন্ধু আলী, বব ও নুরুল সেখানে এসে তাদের সঙ্গে যেতে বলে, কিন্তু ইকবাল যায় না। অপরদিকে তখন ইকবালের বাবা তার ছোট মেয়ে ইলিয়ার সঙ্গে বসে জিনিসপত্র গোছাচ্ছিল। এমন সময় নুরুলের বাবা জামিল তাকে কল করে আসতে বলে। এই সূত্রে আমরা জানতে পারি দিনার মৃত্যুর পর নরম্যান তার পুরনো জীবিকা ছেড়ে মাসাজ পার্লারের কাজে যোগদান করেছিল। সেই সূত্রেই নরম্যানের অ্যাপয়েন্টমেন্ট হয় তাদের বিল্ডিংয়ে থাকা প্রতিবেশী জামিলের সঙ্গে। জামিলের ছোট মেয়ে হলো নুরুল, যে আবার ইকবালের বন্ধু ছিল। যাই হোক, এরপর আমরা নুরুলের বাবা জামিলকে দেখতে পাই, যে একজন ধনী ব্যবসাদার হলেও সে তার পরিবারের কোনো খেয়াল রাখত না। এই কারণেই তার স্ত্রী ও মেয়েরা তাকে পছন্দ করত না। মাসাজের পর কথা বলার সময় জামিল জানতে পারে নরম্যানের স্ত্রী মারা গেছে। তাই সে বলে, আমি তোমাদেরকে গত 5 বছর ধরে চিনি, তুমি কিছু বললে না কেন? এরপর জামিল নরম্যানকে বেশ কিছু টাকা বকশিস দিয়ে বলে, আগামী 2 সপ্তাহের জন্য আমি ইন্দোনেশিয়ার মেডান নামক দ্বীপের এক জঙ্গলে যাচ্ছি কিছু মূল্যবান গাছগাছড়ার সন্ধানে। সেই সময়টুকুর জন্য তুমি আমার গ্রিন হাউস দেখাশোনা করবে। এর জন্য আমি তোমাকে তোমার পারিশ্রমিক দেব। অল্পক্ষণ পর জামিল নরম্যানকে সঙ্গে করে সেই বিল্ডিংয়ের একটা ফ্ল্যাটে যায়। যাবার সময় ইকবালের সঙ্গে দেখা হলে তার বাবা তাকেও তাদের সঙ্গে যেতে বলে। এরপর তারা সেই ফ্ল্যাটে পৌঁছালে দেখা যায় ওটাই হলো জামিলের গ্রিন হাউস, যা বড়ই অদ্ভুত। নানান ধরনের দামি ও ইউনিক গাছগাছড়ায় ভর্তি, যা সৌন্দর্য বর্ধক ও জীবনদায়ী ঔষধ তৈরির কাজে লাগে। যেখানে কিছু মাংসাশী গাছও ছিল, যাদের কাছে গেলে মৃতদেহের দুর্গন্ধ ও রক্তের গন্ধ পাওয়া যেত। এরপর জামিল আমেরিকা থেকে আনা সার্সেনিয়া, বিরল প্রজাতির উদ্ভিদ নেফেন্থেস আল্ট্রা এক্স ট্র্যানক্যান্টা এবং তার সবচেয়ে প্রিয় টাইটান আরুমস গাছটা দেখায়, যা সে ইন্দোনেশিয়া সুমাত্রা দ্বীপ থেকে নিয়ে এসেছিল। গাছটার বিশেষত্ব হলো যে সেই গাছে প্রতি 8 বছরে একবার ফুল ফোটে, মাত্র একদিনের জন্য। এরপর জামিল যখন নরম্যানকে তার কাজ বুঝিয়ে দিতে চলে যায় তখন ইকবাল সেই টাইটান আরুমস গাছটার মধ্যে থেকে কিছু শব্দ শুনতে পায়, কিন্তু আশ্চর্য বিষয় হলো সেখানে অন্য কেউ ছিল না। আর তখনই সেখানে নরম্যান চলে আসে এবং সে একটা তালাবন্ধ ঘর দেখতে পায়, যার দরজায় কালা জাদুর নকশা আঁকা একটা কাগজ সাঁটা ছিল। নরম্যান যখন ভাবছে ওটা কি, তখন জামিল বলে, ওই ঘরটা খালি, সেখানে কিছুই নেই, তাই তোমার ওখানে কোনো কাজ নেই। এরপর সে নরম্যানকে গ্রিন হাউসের গাছগাছড়ার পরিচর্যা করার দায়িত্বভার দিয়ে চলে যায়। নরম্যান ইকবালকে বলে, তুমি কখনো এই জায়গায় আসবে না। এই কথা বলে সে গ্রিন হাউসে তালা দিয়ে দেয়। অন্যদিকে আমরা নুরুলকে দেখতে পাই, যে তার মাকে কাঁদতে দেখছিল। মায়ের নাম ছিল অ্যানা। আসলে অ্যানা তার বড় মেয়ে ফারার ছবি দেখে কাঁদছিল। ফারা 8 বছর আগে নিখোঁজ হয়ে যায়, যার খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এরপর আমরা নুরুলের ঠাকুরমা পোপোকে দেখি, যে হলো একজন ধার্মিক মানুষ। এরপর নুরুল ইকবালের কাছে যায়। ইকবাল তখন সিঁড়ির বাঁকে একলা বসে তার মায়ের ভিডিও দেখছিল। সেই দেখে নুরুল বলে, তুমি আমার মায়ের মতন হয়ে যেও না। আমার দিদির কথা ভেবে মা সবসময় বিষণ্ণ থাকে, এমন নয় যে সে আবারও ফিরে আসবে। তাই চলো আমরা আলী ও ববকে খুঁজে বার করি। সেই সময় আমরা দেখতে পাই নুরুলের লম্পট চাচা রহিমকে, যে বব ও আলীর কাছ থেকে টাকা ছিনিয়ে নিচ্ছিল নেশার দ্রব্য কেনার জন্য। তখনই সেখানে নুরুল এসে চাচাকে চলে যেতে বললে চাচা একটা ছুরি বের করে ইকবালের গলায় চেপে ধরে, কিন্তু নুরুল ভয় না পেয়ে উল্টে চোখ রাঙালে তার চাচা সেখান থেকে চলে যায়। এরপর তারা সকলে মিলে সেই গ্রিন হাউসে চলে যায়, যা নুরুলের বাবা জামিল তৈরি করেছিল। সেখানে পৌঁছালে ইকবালের বোন ইলিয়াও তাদের সঙ্গে যোগদান করে। ভিতরে প্রবেশ করলে সকলেই গ্রিন হাউসের গাছপালাগুলোকে দেখে বেশ খুশি হয়ে যায়। নুরুল জানতে চায় গ্রিন হাউসের চাবি ইকবাল কোথায় পেল। উত্তরে ইকবাল বলে, চুপিসারে সে তার বাবার কাছ থেকে চাবি চুরি করেছে। এরপর তারা কাঁচের বোতলে নানান ধরনের কীটপতঙ্গ দেখে সেখান থেকে যাবার সময় সেই তালাবন্ধ ঘরটাকে দেখতে পায়। ঘরের ভিতরে কি থাকতে পারে তা জানার জন্য আলী ও বব চাবির গোছা থেকে একে একে সব চাবি ব্যবহার করে তালা খোলার চেষ্টা করে, কিন্তু কোনো চাবি দিয়ে সেই তালাগুলো খোলে না। তখন ইকবাল বলে, ঝামেলা বাড়িয়ে কাজ নেই, চল আমরা চলে যাই। বব বলে, তুই একটা ভীতু ছেলে। আলী নিজের সাহস দেখাতে সেই কালা জাদুর নকশা করা কাগজটাকে মুহূর্তের মধ্যে ছিঁড়ে ফেলে। পর মুহূর্তেই
ঘরের দরজা নিজের থেকেই খুলে যায়। সেই কাণ্ড দেখে সকলেই বেশ ভয় পেয়ে যায়। বব ও আলী ছুটে পালিয়ে গেলেও ইকবাল আর নুরুল ঘরের ভিতরে প্রবেশ করে। ইকবাল দেখে ঘরের দেওয়ালে একটা নির্দিষ্ট স্থানে লোহার পেরেকের সাথে কিছুটা চুলের অংশ জড়িয়ে ঝুলে আছে, আর সেই স্থান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। কিন্তু নুরুল সেই একই দৃশ্য দেখলেও রক্তের অস্তিত্বকে খুঁজে পাচ্ছিল না। এর মানে আমরা বুঝতে পারি ইকবাল তার বিশেষ ক্ষমতার দ্বারা ওইসব দেখছিল। এরপর তারা ওখান থেকে চলে গেলে দরজা নিজের থেকেই বন্ধ হয়ে যায়। রাতে যখন ইকবাল তার মায়ের ভিডিও দেখছিল তখন ঘরের মধ্যে কোনো মেয়ের কান্নার শব্দ শুনতে পায়। চেক করতে গেলে সে কাউকেই দেখতে পায় না, কিন্তু এই ঘটনায় সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপরেই ইকবালের ঘুম ভেঙে যায়। বোঝা যায় সে স্বপ্ন দেখছিল। সে উঠে বসলে আমরা দেখতে পাই ইকবালের বিছানায় তারই পাশে সেই শয়তান শুয়ে আছে। ইকবাল তখন আয়াতুল কুরসি পড়তে শুরু করলে শয়তানটি সেখান থেকে অদৃশ্য হয়। এরপর ইকবাল প্রচণ্ড ভয় পেয়ে বাইরে এলিভেটরের সামনে গিয়ে দাঁড়ালে সে নুরুলের ঠাকুরমা পোপোকে দেখতে পায়, যার মাথার এক পাশ কাটা ছিল। সেই দৃশ্য দেখে ইকবাল আরও ভয় পেয়ে যায়। সে ছুটে পালিয়ে যায় বিল্ডিংয়ের বাইরে, যেখানে তার মাকে কবর দেওয়া হয়েছিল। কবরের পাশে বসে সে তার মায়ের ভিডিও দেখতে থাকে। তখনই তার বাবা তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, আর সে ইকবালকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। পরদিন নরম্যান ছেলের অবস্থা দেখে তার হুজুরকে বাড়িতে ডেকে এনে বলে তিনি যেন ইকবালের অন্তর্দৃষ্টির ক্ষমতাকে বন্ধ করে দেন। হুজুর বলে এটি সঠিক সিদ্ধান্ত নয়, আর আমরা জানি না ইকবালের মধ্যে ঠিক কতটা ক্ষমতা আছে। যাই হোক, অবশেষে হুজুর ইকবালের অন্তর্দৃষ্টির ক্ষমতাকে সিল করে দেয়, আর সেই সঙ্গে একটা কাগজে অন্তর্দৃষ্টির সিল খোলার জন্য আয়াতও লিখে দেয়। যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে তার নরম্যান ব্যবহার করতে পারবে। এই সূত্রে আরও একটা কথা বলে রাখি, ইকবালের যে শুধুমাত্র অন্তর্দৃষ্টি ছিল এমন নয়, সে চাইলে অশুভ শক্তির বিরুদ্ধে লড়তেও পারত। কিন্তু ইকবালের মনে ভয় থাকার কারণে সে তার শক্তিকে ব্যবহার করতে পারত না। এরপর আমরা নুরুলের মা অ্যানাকে দেখতে পাই, যে তার কাজ সেরে বাড়িতে ফিরে আসলে তার শাশুড়ি মা পোপোকে বলে একসাথে খাওয়ার জন্য। তখনই পোপো দেখতে পায় এলিভেটরের দরজা বারবার খোলা বন্ধ হচ্ছে। সে সেদিকে এগিয়ে গেলে হঠাৎ দেখতে পায় এলিভেটরের মধ্যে একটা মেয়ের আত্মাকে দাঁড়িয়ে থাকতে, যার পিছনে ছিল ভয়ঙ্কর দেখতে এক জিন, যে জিনকে ইকবাল তার বিছানায় তারই পাশে শুয়ে থাকতে দেখেছিল। এরপর যখন ইকবাল তার বাবা ও বোনের সঙ্গে মুভি দেখার জন্য যাচ্ছিল, তখন পোপো এগিয়ে গিয়ে ইকবালের কানে কানে বলে আমরা সবাই অভিশপ্ত। এই কথা বলে সে যন্ত্রচালিত পুতুলের মতন হেঁটে এগিয়ে যায় ফ্ল্যাটের ব্যালকনির দিকে। ইকবাল অবাক হয়ে তাকে দেখতে থাকে সে আসলে কি করতে চলেছে। এমন সময় ইকবালের বাবা ডাক দিলে সে সেখান থেকে চলে যায়। এরপরেই আমরা দেখতে পাই পোপোকে ব্যালকনি থেকে ঝাঁপিয়ে পড়তে। উপর থেকে পড়ে পোপোর মাথা ফেটে সে মারা যায়। এরপর বিল্ডিংয়ের সকল মানুষ যখন ছুটে আসে তখন আমরা দেখতে পাই ইকবাল শুধু দেখতে পাচ্ছিল যে শয়তান পোপোর শরীরের রক্ত জিভ দিয়ে চেটে খাচ্ছে। এর মানে বোঝা যায় তখনও পর্যন্ত ইকবালের অন্তর্দৃষ্টির বিশেষ ক্ষমতা সিল হয়ে যায়নি। এরপর ইকবাল সিনেমা হলে পৌঁছালে সেখানে নুরুলের লম্পট চাচা রহিমের এক ভয়ঙ্কর রূপ ধরে শয়তান তাকে ভয় দেখায়, যার ফলে ইকবাল বুঝে যায় গ্রিন হাউসের সেই ঘর খোলার পর থেকেই শয়তান জেগে উঠেছে ও সে একে একে সকলকে শেষ করে ফেলছে। অপরদিকে তখন লম্পট রহিম গ্রিন হাউসের সামনে দিয়ে যাবার সময় দেখে গ্রিন হাউসের দরজা নিজের থেকেই খুলে যাচ্ছে। চুরি করার মতলবে সে ভিতরে ঢুকলে আমরা দেখি তখন ইকবালের বাবা গাছে জল দিচ্ছিল, আর তার কানে হেডফোন থাকার কারণে সে কোনো শব্দই শুনতে পাচ্ছিল না। এমন সময় সেই শয়তান রহিমকে একটা ঘরে টেনে নিয়ে গিয়ে মেরে ফেলে, আর সেই মুহূর্তে আমরা ওই মেয়ের আত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখি, যাকে পোপো এলিভেটরের মধ্যে দেখেছিল। এরপর আমরা পোপোর শেষ কার্যের অনুষ্ঠান দেখতে পাই, যেখানে ইকবাল আসলে শুনতে পায় পোপোর মৃতদেহটা যেন ফিসফিস করে বলছে আমরা অভিশপ্ত। ইকবাল সেদিকে এগিয়ে গেলে হঠাৎ পোপো তার দিকে চেয়ে চোখ খোলে, যা দেখে ইকবাল প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখনই সে আলী আর ববকে রক্তমাখা মৃত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে। আসলে সেই সময় তো তারা বেঁচে রয়েছে, তাহলে সে এই সব দেখছে কেন? ছুটে পালিয়ে গেলে একসময় সে বুঝতে পারে তার দুই বন্ধু আলী আর বব খুব শীঘ্রই মরতে চলেছে। তাই ইকবাল বব ও নুরুলের সঙ্গে দেখা করে এই বিষয়ে আলোচনা করতে থাকে। আলোচনার সময় জানা যায় তারা সকলেই কোনো এক মেয়ের কান্নার শব্দ শুনতে পাচ্ছে, এমনকি তাদেরকে কেউ যেন অনুসরণ করছে। আবার আলীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ইকবাল বলে আমাদের সেই জাদুর নকশা করা কাগজটা ফিরিয়ে দিতে হবে। সেই কথা শুনে বব বলে আমার মরার কোনো শখ হয়নি যে আমি ওখানে যাব, তোমরা যাও, আমি যাচ্ছি না তোমাদের সঙ্গে। তখন ইকবাল ও নুরুল মিলে গ্রিন হাউসে যায়,
যাতে তারা কালা জাদুর নকশা করা কাগজটা খুঁজে আবার সেই ঘরের দরজায় ঝুলিয়ে দিতে পারে। ইকবাল সেই বন্ধ ঘরের মধ্যে নকশা করার কাগজটাকে খুঁজে পেলে যখনই সেটা কুড়িয়ে নিতে যায় তখনই শয়তানের হাত এগিয়ে আসে তার দিকে আর কাগজটা অন্ধকারে চলে যায়। তখনই শোনা যায় নুরুলের চিৎকার। ইকবাল সেখানে ছুটে গেলে দেখে টাইটান আরুমস গাছের কাছেই আলীর রক্তমাখা ক্ষতবিক্ষত লাশ পড়ে আছে আর তার হাতের মুঠোয় আছে সেই নকশা করা কাগজটা যা তারা খুঁজছিল। এরপর পুলিশ এলে নরম্যানকে জিজ্ঞাসাবাদ করে, কারণ সে তখন ওই গ্রিন হাউসের দেখাশোনা করছিল। পুলিশ চলে যেতেই নরম্যান বুঝে যায় ইকবাল তার বন্ধুদেরকে নিয়ে গ্রিন হাউসে গিয়েছিল, তাই সে ইকবালের উপরে প্রচণ্ড রেগে যায় ও বলে, আমার বারণ করা সত্ত্বেও তুমি সেখানে কেন গিয়েছিলে? পুলিশ এখন আমাদের পেছনে পড়েছে। জেলে যাওয়ার খুব শখ হয়েছে না তোমার? আমাকে বলো আলী সেখানে কিভাবে গেল? ইকবাল তখন বলে, আমি জানি না সে কিভাবে ওখানে ঢুকলো, তবে গতকাল আলী, বব, নুরুল ও ইলিয়াকে নিয়ে আমি সেখানে গিয়েছিলাম। আলী আর বব মিলে কাগজটা ছিঁড়ে ফেলে। তখনই আমি অনুভব করলাম সেখান থেকে কোনো শয়তান মুক্তি পেল। সেই কথা শুনে নরম্যান বলে, বাজে কথা বলো না, তোমার ক্ষমতা সিল করা হয়েছে আর ওই নকশার কাগজ তা যে কেউ কিনে লাগাতে পারে। এই কথা বলে সে আবারও রেগে যায়। পরক্ষণেই মা মরা ছেলের প্রতি দুর্বল হয়ে পড়ে নরম্যান নিজেকে সামলে নেয়। তখন ইকবাল দুঃখ প্রকাশ করে বলে, মা আর আমার মধ্যে যা আছে তা তোমার নেই, তাই তুমি কখনোই আমাকে বুঝবে না বাবা। এই কথা বলে ইকবাল চলে যায়। রাতে ইকবাল তার মায়ের ভিডিও দেখার সময় তাদের উপরের ফ্ল্যাট মানে নুরুলদের ফ্ল্যাট থেকে আবারও সেই মেয়ের কান্নার শব্দ শুনতে পায়। তাই সে বিষয়টা দেখার জন্য উপরের ফ্ল্যাটে গিয়ে নুরুলকে খুঁজতে থাকে। তখন আমরা রুমের ভিতরে পোপোর লাশকে হেঁটে চলে বেড়াতে দেখি। এরপর ইকবাল যখন পোপোকে দেখে তখন সে শয়তান জিন দ্বারা পজেসড হয়ে যায়। সে বসে পড়ে খাবার টেবিলে। পোপোর আত্মা তার দিকে খাবার এগিয়ে দেয়। ইকবাল খাওয়া শুরু করতেই নিজের চেতনা ফিরে পায়। তখন সে দেখতে পায় সে কাঁচা মাছ খাচ্ছিল। তখনই পোপোর আত্মা একটা ছুরি দিয়ে নিজের পেট কেটে দেয়, যার ফলে নাড়ি ভুড়ি বেরিয়ে আসে। এরপরেই ইকবাল নুরুলকে দেখে যে তখন তারই সামনে বসে কোনো শিশুর লাশ খাচ্ছিল, যা দেখে ইকবাল জ্ঞান হারায়। সেই ঘটনার পর থেকে ইকবাল দুশ্চিন্তা করতে থাকে এটা ভেবে যে নুরুলের মৃত্যু আসন্ন। সে প্রচণ্ড ভয় পেয়ে যা দেখেছে সেই সব কথা বলে দেয় নুরুলকে। অপরদিকে তখন নরম্যান তার মেয়ে ইলিয়াকে সঙ্গে করে গ্রিন হাউসে যায় গাছে জল দেওয়ার জন্য। সেখানে তাদেরকে পুলিশ আটকালে নরম্যান বলে, 15-20 মিনিটের মধ্যেই আমাদের কাজ হয়ে যাবে। সেই কথা শুনে পুলিশ তাদেরকে গ্রিন হাউসের মধ্যে প্রবেশ করার অনুমতি দেয়। সেই সময় আমরা দেখতে পাই গ্রিন হাউসের বন্ধ ঘরের মধ্যে শয়তান জিন ববকে টেনে নিয়ে যাচ্ছে ও মেরে ফেলছে। এদিকে নরম্যান সেই বিষয় কিছুই টের পায় না। এরপর যখন ববের মৃত্যুকে ঘিরে পুলিশ আবারও তদন্ত করতে গ্রিন হাউসে আসে, তখন গাছের টব সরানোর সময় একটা টব ভেঙে যাওয়ায় মাটির ভেতর থেকে মানুষের মুখে চোয়াল ও হাড়ের টুকরো বেরিয়ে পড়ে। আর এই ঘটনার দায়ে পুলিশ নরম্যানকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর রাতে নুরুল তার মার সঙ্গে ফ্ল্যাটে ফিরে এলে ইকবাল ও ইলিয়াকে একা দেখে তাদের বাড়িতে খাবার জন্য নিমন্ত্রণ করে। এরপর তারা যখন একসাথে বসে খাবার খাচ্ছিল তখন সেখানে আবারও ওই মেয়েটির আত্মা চলে আসে। ইলিয়া সেই দেখে ভয় চিৎকার করে উঠলে নুরুল বলে, ওটা আমার দিদি ফারা। তখনই মেয়েটির আত্মার পেছনে সেই শয়তান জিনটা এসে দাঁড়ায় ও আত্মাকে নিজের শরীরে নিয়ে নেয়। শয়তান এগোতে শুরু করলে ইকবাল তাকে আটকাতে নিজের শক্তি প্রয়োগ করে, কিন্তু হুজুর তার সেই শক্তিকে সিল করে দিয়েছিল। সিল করার ফলে আসলে যেটা হয়েছিল তা হলো অন্তর্দৃষ্টির ক্ষমতা সিল না হয়ে অশুভ শক্তিকে আটকানোর যে ক্ষমতা ইকবালের মধ্যে ছিল তা সিল হয়ে যায়, তাই সে কিছুই করতে পারে না। একসময় সেই শয়তান জিন নুরুলের শরীরকে পজেস্ট করে নেয়। ইকবাল তখন নিশ্চিত হয়ে যায় ওই ঘর খোলার জন্যই এইসব হয়েছে, তাই সে ওই শয়তানকে ঘিরে থাকা তথ্য সংগ্রহ করতে আবারও গ্রিন হাউসে চলে যায়। সেখানে পৌঁছালে সে দেখে সুমাত্রা দ্বীপ থেকে আনা টাইটান আরুমস গাছটা থেকে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু সে যখন তার মোবাইলে সেই গাছের ছবি তোলে তখন দেখা যায় সব কিছু স্বাভাবিক। অপরদিকে তখন নরম্যানকে পুলিশ জিজ্ঞাসাবাদ করার সময় সেই কালাজাদুর নকশা করা কাগজটা দেখালে সে বুঝে যায় ইকবাল যা বলছে সব সত্য, তাই সে ওখান থেকে পালিয়ে বাড়িতে চলে আসে। যেহেতু পুলিশের হাতে নরম্যানের বিরুদ্ধে কোনো যথেষ্ট প্রমাণ ছিল না, তাই তারা তাকে বাধা দেয় না। আসলে নরম্যানের মূল উদ্দেশ্য ছিল তার 2 সন্তানকে ওই জিনের হাত থেকে বাঁচানো। এরপর নরম্যান যখন ইকবাল ও ইলিয়াকে নিয়ে নুরুলের ফ্ল্যাটে যায় তখন তারা দেখতে পায় নুরুল শয়তান জিন দ্বারা পজেসড হয়ে তার মার মুখে জোর করে খাবার টুসে দিচ্ছে। সেই দেখে নরম্যান তাকে থামাতে প্রশ্ন করে, তোমার বাবা মার নাম কি? নুরুলের শরীরে থাকা জিন উত্তর দেয়, জামিল বিন আহমেদ। নুরুলের হাত থেকে অ্যানা মুক্তি পেলে বলে ওঠে, নুরুল পশুর মতন আচরণ করছে, আমাদেরকে ডাক্তার ডাকা দরকার। নরম্যান বলে, ডাক্তার কিছু করতে পারবে না, ও
ওর মধ্যে একটাই লক্ষণ দেখা যাচ্ছে, সে শুধু তার বাবার নাম মনে রাখতে পারে। মনে রাখবেন, বব, আলী ও পোপো নুরুলের শরীরে থাকা জিনের হাতেই মারা গেছে। এই কথা বলেই নরম্যান দোয়া পড়তে পড়তে নুরুলের মাথায় হাত রাখে ও তাকে শান্ত করে দেয়, কিন্তু তার শরীর থেকে জিন কিছুতেই বের হয় না। আসলে নরম্যান নুরুলকে সেই স্থানেই আটকে দিয়েছিল যাতে সে নড়াচড়া করতে না পারে। কিন্তু নুরুলকে জিনের হাত থেকে বাঁচাতে হলে তাদেরকে জানতে হবে সে আসলে কে, আর সেই গ্রিন হাউসের মধ্যে কিভাবে এলো। এমন সময় তাদের ফ্ল্যাটে পুলিশ আসে নরম্যানকে খুঁজতে। সেই সময় নুরুলের মা অ্যানা পুলিশদেরকে এড়ানোর চেষ্টা করে। তখন পুলিশ জানায় বব ও আলীর লাশ গ্রিন হাউসে পাওয়া গেলেও নুরুলের লম্পট চাচা রহিমের লাশ এখনও পাওয়া যায়নি। তাই তারা মনে করে টবের মাটি থেকে মানুষের যে ভাঙা চোয়াল ও হাড়ের টুকরো পাওয়া গিয়েছিল ওগুলো হয়তো রহিমের হবে। অল্পক্ষণের মধ্যেই সেই সন্দেহ ভুল বলে প্রমাণ হয়, কারণ সেই সময় এক সাংবাদিক কল করে জানায় বিল্ডিংয়ের পাশে একটা পচা গলা লাশ তারা খুঁজে পেয়েছে, যা হলো নুরুলের লম্পট চাচা রহিমের। পুলিশ চলে গেলে অ্যানা ফিরে আসে ও নরম্যানকে বলে, আমি আমার মেয়েকে হারাতে পারবো না। তখন নরম্যান ও ইকবাল মিলে নুরুলের শরীরে থাকা জিনকে প্রশ্ন করতে গেলে হঠাৎ সেই জিন নরম্যানের গলা চেপে ধরে। ইকবাল তার বাবাকে বাঁচাতে গেলে সেই শয়তান তাকেই আক্রমণ করে দেয়। এরপর জিনগ্রস্ত নুরুল বিছানার নিচে লুকিয়ে ইকবালের মুখে আঙুল ঢুকিয়ে টানতে থাকে। সেই দেখে কোনো রকমে অ্যানা ইকবালকে বাঁচিয়ে নেয়। জিনকে শান্ত করার জন্য নরম্যান আবারও দোয়া পড়তে গেলে শয়তান এবারে তার বুকের উপর ঝুলে পড়ে তার কানে কানে বলে, আমরা সবাই অভিশপ্ত। এই কথা বলে যখনই সে নরম্যানকে জ্যান্ত মেরে ফেলার চেষ্টা করে, তখন নরম্যান নিজের সর্বশক্তি দিয়ে আবারও দোয়া পাঠ করতে শুরু করে, যার ফলে নুরুল চেতনা হারায়। এরপর নুরুলের চেতনা ফিরলে সে ইকবালকে বলে, প্লিজ আমাকে বাঁচাও। নরম্যান নুরুলকে বিছানায় শুইয়ে দেয় ও অ্যানাকে প্রশ্ন করে, তোমাদের পরিবারে কেউ কি জিনের উপাসনা করে? আসলে নুরুলের শরীরে যে জিন আছে তার নাম হলো হান্তুরায়া। সেই জিনের একজন মনিব আছে, আর নুরুল বারবার তার বাবাকেই ডাকছিল। তাই নরম্যান মনে করে তার বাবাই তাকে সাহায্য করতে পারে। এই কথা ভেবে তারা জামিলকে তার সেই পছন্দের ফুলের গাছ টাইটান আলমোসের একটা ছবি পাঠায়। কিছুক্ষণের মধ্যেই আবারও নুরুলের শরীরে থাকা জিন জেগে ওঠে। সে তখন বিছানার উপর দাঁড়িয়ে একটা অদ্ভুত শয়তান প্রাণীর জন্ম দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ইকবাল তার বাবাকে বলে সেই শয়তানকে নিজের শরীরে ধারণ করে সে নুরুলকে বাঁচাতে চায়, ঠিক যেভাবে তাকে বাঁচাতে তার মা একদিন শয়তানকে নিজের মধ্যে নিয়েছিল। কিন্তু নরম্যান তার ছেলেকে সমস্যার মধ্যে ফেলতে চায় না বলে তখনও তার সেই বিশেষ ক্ষমতার সিল খুলে দেয় না। এরপর তারা ঘরের বাইরে এলে দেখে ইলিয়া কোথাও নেই। তারা খুঁজতে গেলে রান্নাঘরের দিক থেকে সে বেরিয়ে আসে ও উপরের দিকে তাকাতে ইঙ্গিত করে। তক্ষুনি সেদিক থেকে ছুরি হাতে নুরুল লাফিয়ে পড়ে ইকবালকে আক্রমণ করে দেয়। ইকবালকে বাঁচাতে তার বাবা চলে আসলে তার বুকে ছুরিটা বিঁধে যায়। পরিস্থিতি খারাপ বুঝে নরম্যান ইকবালের সেই ক্ষমতাকে আনসিল করে দেয়। ক্ষমতা ফিরে পেলেই ইকবাল নুরুলের শরীরে থাকা জিনটাকে নিজের শরীরে ধারণ করে ও জিনগ্রস্ত অবস্থায় গ্রিন হাউসে প্রবেশ করে সেই টাইটান আলমস গাছের টবের মাটি খুঁড়ে একটা মাথার খুলি বার করে। তারপর সে ওই বন্ধ ঘরের মধ্যে প্রবেশ করে দেওয়ালের সেই স্থান খুঁড়তে থাকে যেখান থেকে একসময় রক্ত বের হতো। খুঁড়তে খুঁড়তে একসময় দেওয়ালের ওই স্থান থেকে কাপড়ে মোড়ানো কিছু একটা জিনিস বার হয়ে আসে। অপরদিকে আমরা দেখি জামাল জঙ্গল থেকে ফিরে এসেছে ও নরম্যানের মেসেজ দেখেছে। এদিকে তখন নরম্যান তার ছেলের শরীর থেকে সেই জিনকে বার করার চেষ্টা করতে থাকে। সেই সময় আমরা ইকবালকে অন্ধকার জগতে দেখতে পাই, যেখানে সে তার মাকে দেখতে পায়। কিন্তু ইকবাল বুঝতে পারে ওটা তার মা নয়, বরং সেটা হলো ওই শয়তান জিন। ঠিক তখনই ইকবাল দোয়া পড়তে থাকে, যার ফলে শয়তান সেখান থেকে চলে যায় আর ইকবাল আবারও তার বাবার কাছে মানে এই জগতে ফিরে আসে। এদিকে তখন জামিল তার গ্রিন হাউসে পৌঁছে গেলে দেখে টবের মাটি খোঁড়া হয়েছে ও তার মধ্যে থেকে লুকানো হাড় ও মরার খুলি বার করা হয়েছে, যা দেখে জামিল বেশ ভয় পেয়ে যায়। ঠিক সেই মুহূর্তে অদৃশ্য কোনো শক্তি তার পা টেনে ধরে সেই বন্ধ ঘরের মধ্যে নিয়ে যায়, যেখানে তখন ইকবাল ও বাকি সকলেই উপস্থিত ছিল। তারা জামিলকে আসতে দেখে চমকে ওঠে। এরপর অ্যানা সেই কাপড়ে মোড়ানো জিনিসটাকে দেখতে মোড়ক খোলে আর সে দেখতে পায় যেখানে একটা নবজাতক বাচ্চার লাশ রয়েছে। আর তখনই সেই শয়তানটা জামিলের চোখের সামনে তার অতীতের কিছু ঘটনার দৃশ্যকে ফুটিয়ে তুলে সকলকে জানিয়ে দেয় সে আসলে কে। আর এখানেই কাহিনীর আসল রহস্যের জট খোলে। আসলে জামিল একজন খুবই খারাপ মানুষ ছিল, তাকে শয়তান বললেও কম বলা হবে। আপনাদের মনে পড়ে নুরুলের দিদি ফারার কথা, যে গত 8 বছর ধরে নিখোঁজ হয়েছিল? এটি সেই মেয়ে, মানে জামিলের বড় মেয়ে ফারা। জামিলের কারণে ফারা প্রেগনেন্ট হয়ে যায়। যখন তার প্রসব যন্ত্রণা ওঠে তখন জামিল তার মেয়েকে হসপিটালে না নিয়ে গিয়ে বাড়িতে আটকে রেখে তার সন্তানকে নষ্ট করার চেষ্টা করে।
যা জামিলের মা পোপোও জানত। পোপো ফারাকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু জামিলের হুমকিতে ভয় পেয়ে সে সব কিছু মুখ বুজে মেনে নিচ্ছিল। জামিল তার মাকে ভয় দেখিয়ে বলেছিল, যদি তুমি মুখ খোলো তাহলে অ্যানা ও নুরুলের জীবন নষ্ট করে দেব। তাই পোপো কিছুই করতে পারেনি। ফারার শরীরে আগের থেকেই একটা জিন ছিল। যখন জামিল সুমাত্রা দ্বীপ থেকে তার সবচেয়ে প্রিয় টাইটান আরুমাস গাছটা নিয়ে আসে, তখন সেই জিন গাছের সঙ্গে চলে আসে। তার কাছে তখন কোনো মনিব ছিল না। এরপর যখন জামিলের মেয়ে ফারা সেই গাছের যত্ন নিতে থাকে, তখন সেই জিন ফারাকে তার মনিব হিসাবে বেছে, কারণ ফারার অন্তরাত্মা পবিত্র ছিল। কিন্তু এরপর ফারা যখন তার বাবার কারণে প্রেগনেন্ট হয়, তখন তার বাচ্চার ভিতর থেকে অদ্ভুত কিছু শব্দ বের হতে থাকে, যে শব্দ শুনে জামিল অনেক বিরক্ত হয়ে ওঠে। তখনই সেই জিনটি ফারার মধ্যে থেকে বলতে থাকে, যতক্ষণ আমি ফারার শরীরে আছি ততক্ষণ আমি ফারাকে মরতে দেব না। তুই কিছুই করতে পারবি না, তুই ফারাকে হসপিটালে নিয়ে যা। সেই কথা শুনে জামিল ফারাকে হসপিটালে না নিয়ে গিয়ে তার পেট চিরে দেয় ও বারবার আঘাত করে তাকে মেরে ফেলে। তারপর ফারার শরীরটাকে টুকরো করে কেটে সেই টাইটান গাছের টবের মাটিতে পুঁতে দেয়। এই কাজে তাকে সাহায্য করেছিল রহিম। জামিল রহিমকে সেই কাজের বিনিময়ে অনেক টাকা অফার করে তার মুখ বন্ধ করিয়ে দিয়েছিল। আর ফারার গর্ভে যে সন্তানটা জন্মেছিল সেই বাচ্চাটাকে মেরে কাপড়ে মুড়িয়ে দেওয়ালে পুঁতে প্লাস্টার করে দিয়েছিল। আর ওই জিনকে আটকে রাখার জন্য একটা কালা জাদুর নকশা এঁকে ওই ঘরের দরজায় আটকে দিয়েছিল। এরপর সব সত্য জানার পর অ্যানা জামিলকে মারতে থাকে। তখন নরম্যান তাকে আটকালে ফারার আত্মা এসে জামিলকে অন্ধকার জগতে টেনে নিয়ে যায় এবং মেরে ফেলে। তারপর ইকবাল ও তার বাবা মিলে একসাথে সেই শয়তান জিনটাকে আবারও তার জগতে পাঠিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই ইকবাল ও ইলিয়া বাবার সঙ্গে তার মায়ের কবরস্থানে যায়। তারা তখন তিনজনেই অনেক খুশি ছিল। তখন সেখানে ইকবাল কিছু প্রেতাত্মাকে দেখতে পায়, যা দেখে সে তার বাবাকে জানায় ওরা অনেক কষ্টে আছে। সেই কথা শুনে তার বাবা বলে, আমরা একসাথে মিলে তাদের সমস্যার সমাধান করে দেব। এরপর আমরা দেখতে পাই সেই টাইটান আরুমস গাছটাকে, যে গাছে তখন ফুল ফুটেছিল, মানে 8 বছর পূর্ণ হয়েছিল। এখানেই কাহিনী শেষ হয়ে যায়। তাহলে তোমাদের কেমন লাগলো এই মুভির কাহিনীটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য কথা।